হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিও টপিকটা কী হবে। ইন টুডেজ ভিডিও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট IELTS রিডিং টেস্ট অ্যান্ড হাউ আই গট ব্যান্ড 8.5 ইন রিডিং টেস্ট উইদাউট দ্য হেল্প অফ এনি কোচিং সেন্টার। সো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। রিডিং নিয়ে আজকে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এবং আমার স্টুডেন্টরা আমাকে প্রায় সময় বলে থাকে যে আইএলসের 4টা মডিউলের মধ্যে দে অ্যাকচুয়ালি ফেস এ লট অফ প্রবলেমস ইন রিডিং মডিউলস। সো এই জন্য আমি ভাবলাম যে আমি একটু শেয়ার করি যে আমি কোন স্ট্র্যাটেজি এবং টেকনিকগুলো ফলো করে রিডিংয়ে 8.5 পেয়েছি। আপনাদের সবার মতোই আমি যখন আইএলস প্রিপারেশন শুরু করি তখন রিডিং মডিউলে আমারও সবচেয়ে বেশি দুর্বলতা ছিল এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যেদিন প্রথম আইএলসের একটা রিডিং টেস্ট দেই সেটা প্রবাবলি ক্যামব্রিজ 11-এর ছিল টেস্ট 1। তো সেই টেস্টটা যখন আমি দিই সারপ্রাইজিংলি আই ম্যানেজড টু কারেক্ট অনলি 24 কোয়েশ্চেন্স আউট অফ 40 কোয়েশ্চেন্স অ্যান্ড আই স্পেন্ট অলমোস্ট 1.5 hour to take that exam. So that was really not very satisfying performance and I really got tensed about my performance and I was very dissatisfied and I was very disappointed and actually বলতে গেলে আমি আসলে খুব বেশি হতাশ হয়ে পড়েছিলাম এবং আমি ভেবেছিলাম যে আমি আইএলটিএস পরীক্ষা দিব না, কারণ 1.5 ঘন্টায় 24টা কোয়েশ্চেন কারেক্ট যদি আমি বাসায় বসে করি সেক্ষেত্রে মেইন টেস্টে কী হবে দ্যাট ওয়াজ আউট অফ মাই ইমাজিনেশন। এবং আমি এরপর আসলে আরও 2-3টা টেস্ট দেই অ্যান্ড আই গট দ্য সেম রেজাল্টস। So I decided to change my strategies and I thought for 2 days how to improve score in reading section. তারপর আমি আসলে একটা সিদ্ধান্ত নেই যে সিদ্ধান্তটা আমার পুরো রিডিং জার্নিটাকেই বদলে দিয়েছিল। সেটা হচ্ছে আমি প্যাসেজ ধরে সলিউশন না করে আমি কোয়েশ্চেনের ক্যাটাগরিগুলো আইডেন্টিফাই করি, অর্থাৎ রিডিংয়ে কোন কোন ক্যাটাগরির কোয়েশ্চেন সাধারণত বেশি হয় আমি সেটার একটা তালিকা তৈরি করি। প্রথমে একটু রিসার্চ করি প্যাসেজগুলো নিয়ে, ক্যামব্রিজ বইয়ে যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো নিয়ে আমি একটু রিসার্চ করি এবং রিসার্চ করে আমি মোট 6 ক্যাটাগরির কোয়েশ্চেন মোটা দাগে খুঁজে পাই যে কোয়েশ্চেনগুলো একটু বেশি ফ্যামিলিয়ার এবং খুব বেশি কমন। সেই কোয়েশ্চেন প্যাটার্নগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন, fill in the blanks, list of headings, find out the following information from the passage, multiple choice questions এবং স্টেটমেন্ট ম্যাচিং। এই 6 ধরনের কোয়েশ্চেন আমি মোটামুটি সব জায়গাতেই খুঁজে পাই যে রিডিং টেস্টে সাধারণত এই 6 ধরনের ক্যাটাগরির বাইরে কোয়েশ্চেন আসতো না। তারপর আমি আরও একটু রিসার্চ করি এবং রিসার্চ করে দেখি যে এই 6 ক্যাটাগরির কোয়েশ্চেনের মধ্যে আমি অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির কোয়েশ্চেনে বেশি প্রবলেম ফেস করে থাকি। তো সেই রিসার্চটা করে দেখলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্যতীত অন্য 5টা ক্যাটাগরিতেই আমি অনেক বেশি প্রবলেম ফেস করে থাকি, বিশেষ করে লিস্ট অফ হেডিংস এবং ট্রু ফলস নট গিভেন। আরেকটু যদি স্পেসিফিক হই, নট গিভেন এবং ফলসের মধ্যে আইডেন্টিফাই করাটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লেগেছিল। তো পরিকল্পনা মোতাবেক আমি কাজ শুরু করে দিই। সেটা হচ্ছে যে এবার আর প্যাসেজ ধরে টেস্ট ধরে সলভ না করে আমি কোয়েশ্চেন ক্যাটাগরি ধরে সলভ করা শুরু করে দিই। প্রথমেই আমি ট্রু ফলস নট গিভেন দিয়ে শুরু করি এবং ক্যামব্রিজ 11 থেকে শুরু করে ক্যামব্রিজ 13 পর্যন্ত যতগুলো ট্রু ফলস নট গিভেন আছে প্রত্যেকটা ট্রু ফলস নট গিভেন আমি সলভ করি। এই সলভগুলো করতে গিয়ে আমি মোটামুটি ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন সলভ করার সম্পূর্ণ টেকনিকটা আয়ত্ত করে ফেলি, অর্থাৎ কিভাবে আমি প্যাসেজ থেকে ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনগুলো খুঁজে বের করব স্বল্প সময়ের মধ্যে এবং আমি কিভাবে আইডেন্টিফাই করব কোনটা ট্রু কোনটা ফলস এবং কোনটা নট গিভেন, এই সম্পূর্ণ স্কিলগুলো আমি আয়ত্ত করে ফেলি। ঠিক একই কৌশল অবলম্বন করে আমি অন্যান্য যে ক্যাটাগরিতে আমার দুর্বলতা ছিল, অর্থাৎ লিস্ট অফ হেডিংস, স্টেটমেন্ট ম্যাচিং, এমসিকিউ এবং হচ্ছে ফাইন্ড আউট দ্য ফলোয়িং ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এই প্রত্যেকটা ক্যাটাগরি আমি আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করি এবং প্র্যাকটিস করতে করতে আমি মোটামুটি প্রত্যেকটা ক্যাটাগরিতেই আমার একটা দখল চলে আসে যে আমি খুব সহজেই প্রত্যেকটা ক্যাটাগরির কোয়েশ্চেন খুব ভালোভাবে সলভ করতে পারছিলাম। এরপর আমি টেস্ট দিতে বসি। তো এই ক্যাটাগরিগুলো যখন সলভ করা শেষ হয়ে যায় আমি ক্যামব্রিজ 15 দেখে প্র্যাকটিস শুরু করি। ইউ উইল বি ভেরি সারপ্রাইজড টু হিয়ার দ্যাট
আমি যখন ক্যামব্রিজ 15-এর টেস্ট 1 দেই, আমি 1 ঘন্টা 5 মিনিটে সম্পূর্ণ টেস্ট শেষ করেছিলাম, অ্যান্ড আই ম্যানেজড টু কারেক্ট 34 questions out of total 40 questions, and that was an amazing result that brought me a lot of confidence in myself. এবং আমি এটা করতে পেরেছিলাম একমাত্র কারণ হচ্ছে যে আমি ক্যাটাগরি বেসড কোয়েশ্চেনগুলো আগে সলভ করে এসেছিলাম। তো আমি যখন মূল টেস্টটা দেই ক্যামব্রিজ 15-এর রিডিং টেস্ট 1, তখন প্রত্যেকটা কোয়েশ্চেন ক্যাটাগরি আমার কাছে খুব ইজি মনে হচ্ছিল, এবং আই ওয়াজ ফিলিং ভেরি মাচ কমফোর্টেবল অ্যান্ড কোজি ওয়াইল সলভিং দোজ কোয়েশ্চেন্স। এভাবে আমি ক্যামব্রিজ 15 থেকে ক্যামব্রিজ 19 পর্যন্ত প্র্যাকটিস করি, এবং আমার স্পষ্ট মনে আছে ক্যামব্রিজ 19-এর রিডিং টেস্ট 4 আমি দিয়েছিলাম আমার মূল টেস্টের আগের দিন সকালবেলা, এবং এই টেস্টটা আমি 59 মিনিটে কমপ্লিট করি, আর আমার সঠিক উত্তর হয়েছিল 38টা। এরকম একটা ফুল কনফিডেন্স নিয়ে আমি এক্সাম হলে যাই, এবং সারপ্রাইজিংলি আমার এক্সামেও 38 কোয়েশ্চেন্স কারেক্ট হয়েছিল out of 40 questions, and I completed the exam within 59 minutes and 30 seconds. তো এইটা ছিল হচ্ছে আমার রিডিংয়ের স্ট্র্যাটেজি, যে আমি কিভাবে রিডিংয়ের প্রিপারেশন নিয়েছিলাম, এবং আমি রিডিংয়ে 8.5 পেয়েছি বাসায় বসে উইদাউট দ্য হেল্প অফ এনি কোচিং সেন্টার। এই জিনিসটা আমি করতে পেরেছিলাম মূলত দুইটা কারণে, দুইটা স্পেসিফিক রিজনে। সেই দুইটা রিজন হচ্ছে আমার লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি রেঞ্জ অনেক বড় ছিল, এবং আমার রিডিং অ্যাবিলিটিটা খুব ভালো ছিল। আপনারা যারা রিডিংয়ে ভালো করতে চান, আপনাদেরকে অবশ্যই এই দুটা স্কিলে অনেক বেশি ডেভেলপড হইতে হবে, আদারওয়াইজ আপনারা রিডিং সেকশনে কখনোই ভালো করতে পারবেন না। আই এম রিয়েলি সরি টু সে দিস। ভোকাবুলারি এবং রিডিং অ্যাবিলিটি এই দুটা জিনিস যদি আপনার না থাকে, আপনি রিডিংয়ে কখনোই ভালো স্কোর করতে পারবেন না। আমি একসময় ইংরেজি মিডিয়াতে কাজ করতাম, এবং আমি একবার জিআরইর প্রিপারেশন নিয়েছিলাম। তো সেজন্য আমার ভোকাবুলারি রেঞ্জটা অনেক ভালো ছিল। আমি যখন ক্যামব্রিজের বইগুলো সলভ করি, মোটামুটি 99% ভোকাবুলারি ওয়াজ ফ্যামিলিয়ার টু মি। আই অ্যাকচুয়ালি ডিডন্ট ফেস এনি প্রবলেম রিলেটেড টু ভোকাবুলারি। আর রিডিং অ্যাবিলিটিটা আমার ডেভেলপ হয়েছিল, আমি বেশ ইংরেজি উপন্যাস পড়তাম, আর আমি যেহেতু ইংরেজি মিডিয়াতে কাজ করতাম, আমার প্রচুর ইংরেজি পত্রিকা পড়তে হতো। আমি প্রতিদিন 4টা থেকে 5টা ইংরেজি পত্রিকা পড়তাম, এবং সেই ইংরেজি পত্রিকাগুলো পড়তে পড়তে, এবং শুধু ইংরেজি পত্রিকা না, সায়েন্টিফিক জার্নাল, রেগুলার জার্নাল, স্পোর্টস নিউজ, স্পোর্টস অ্যানালাইসিস, এই জিনিসগুলো আমি প্রচুর পড়তাম, যার ফলে আমার রিডিং অ্যাবিলিটিটা খুব ভালো ছিল। তো এই তিনটা জিনিসের কম্বিনেশনে মূলত আমার রিডিং স্কোরটা খুব ভালো আসে। যারা আইএলস টেস্ট দিবেন রিসেন্টলি, তাদের জন্য আমার 3টা সাজেশন থাকবে। সাজেশন নাম্বার 1 হচ্ছে ইনক্রিজ ইউর ভোকাবুলারি রেঞ্জ, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। ভোকাবুলারি রেঞ্জ আপনারা দুইভাবে বাড়াতে পারেন। একটা হচ্ছে আপনি যখন ক্যামব্রিজের টেস্টগুলো সলভ করবেন, সেই প্রত্যেকটা টেস্টে, প্রত্যেকটা প্যাসেজে আপনি যেই ভোকাবুলারিগুলো অপরিচিত পাবেন, সেই ভোকাবুলারিগুলো লিস্ট করে একটা ডায়েরিতে লিখে রাখুন। তারপর অবসর সময়ে বসে বসে সেই ভোকাবুলারিগুলো মুখস্থ করে ফেলুন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা রেগুলারলি একটা ইংরেজি পত্রিকা পড়ার চেষ্টা করবেন। এখন পত্রিকা কিনতেও হয় না, আপনারা অনলাইনে সার্চ দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের পত্রিকা পড়তে পারবেন। তো সেই পত্রিকাগুলো যখন পড়বেন, তখন আপনারা যত ধরনের অপরিচিত ভোকাবুলারি পাবেন, প্রত্যেকটা ওই ডায়েরিতে লিখে রাখবেন, এবং এগুলোর আপনারা মুখস্থ করবেন। এভাবে যদি আপনারা কিছুদিন প্র্যাকটিস করেন, দেখবেন যে মোটামুটি আপনার ভোকাবুলারি রেঞ্জটা বেশ বড় হয়ে গেছে। এবং নিয়মিত পত্রিকা পড়লে ভোকাবুলারি রেঞ্জ ইনক্রিজের পাশাপাশি আপনার রিডিং স্কিলটাও বাড়বে। শুধুমাত্র পত্রিকা না, আপনারা রিডিং স্কিল বাড়ানোর জন্য জার্নাল পড়তে পারেন, স্পোর্টস অ্যানালাইসিস পড়তে পারেন। মোট কথা, আপনার যেই বিষয়গুলো পড়তে ভালো লাগে, আপনি সেটা গুগলে সার্চ দিয়ে ইংরেজি আর্টিকেলগুলো পড়বেন। আপনার যদি বিনোদন নিউজ পড়তে ভালো লাগে, আপনি বিনোদনের নিউজই পড়েন। আপনার যদি স্পোর্টস নিউজ ভালো লাগে, আপনি স্পোর্টসের নিউজই পড়েন। দ্যাট ইজ নট ম্যান্ডেটরি যে আপনাকে ন্যাশনাল নিউজ পড়তে হবে, পলিটিক্যাল নিউজ পড়তে হবে। দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি। তো এই জিনিসটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার ভোকাবুলারি রেঞ্জ বাড়বে। 2 নাম্বার হচ্ছে আপনার রিডিং অ্যাবিলিটিটা বাড়বে। এই দুটা জিনিস যখন আপনার তৈরি হয়ে যাবে, তখন আপনি ক্যাটাগরি বেসড প্র্যাকটিসে যাবেন। আমার মতো সরাসরি প্যাসেজ সলভ না করে আপনি এই 6টা ক্যাটাগরি আলাদা আলাদাভাবে সলভ করা শিখবেন। এই 6টা ক্যাটাগরির মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরি নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে।
আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ভিডিওর যে কোনো একদিকে লিঙ্কটা দিয়ে দিব, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তো এভাবে এই 3টা স্কিল যখন আপনারা একসাথে ডেভেলপ করতে পারবেন এবং এই 3টা স্কিল যখন একসাথে রান করবে, তখন আপনারা দেখবেন যে রিডিং নিয়ে আপনাদের প্রবলেম 95% সলভ হয়ে গেছে। আমি একাডেমিক আইএলটিএস দিয়েছিলাম এবং আমি ওভারঅল ব্যান্ড পেয়েছিলাম 8। আমার এই ওভারঅল ব্যান্ড স্কোরটার পেছনে আমার রিডিংয়ের 8.5 স্কোরটা ছিল খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার ওভারঅল ব্যান্ড স্কোরটাকে বাড়ানোর জন্য রিডিং স্কোরটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তো যারা সামনে পরীক্ষা দিবেন উইদিন এ কাপল অফ মান্থস, তারা আপনারা এই স্ট্র্যাটেজিটা প্লিজ একটু ফলো করুন। ফলো করলে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। আর আমি ওভারঅল আইএলসে কীভাবে 8 পেয়েছিলাম সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে কোনো একদিকে দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে রিডিং ইমপ্রুভ করার জন্য স্পেসিফিক 2টা ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো যারা সামনে পরীক্ষা দিচ্ছেন সবার জন্য শুভকামনা রইল। আপনারা ভালো করে প্রিপারেশন নিন। ভালো প্রিপারেশন নিলে অবশ্যই একটা ভালো ব্যান্ড স্কোর আসবে। আপনি যদি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দেন, সেটার ফলাফল আপনি অবশ্যই এক্সাম হলে পাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।